হ্যাঁ, মালদা থেকে আহ, যিনি বলছিলেন ওই যে 1919 আইএলওটা, ইন্টারন্যাশনাল লেবার লেবার অর্গানাইজেশন, যেটা ওটা ওটা অ্যাকচুয়ালি প্রথমে লিগ অফ নেশনের আন্ডারে ছিল। ওই লিগ অফ নেশন যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে হয়, যেটা বলেছিলাম না, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরে হয় লিগ অফ নেশন, তো ওটা লিগ অফ নেশনের আন্ডারে একটা অর্গান ছিল আইএলওটা। 1919 সালেই তৈরি হয়েছিল। কিন্তু আমি যেটা পড়াচ্ছি এটা ইউএন, ইউএন এজেন্সিস পড়াচ্ছিলাম। ইউএন এর স্পেশালাইজড একটা এজেন্সি হিসেবে স্বীকৃতি পায় 1946 সালে। মানে 1919 সালে ওটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত, কিন্তু অ্যাজ এ ইউএন এজেন্সি, ইউএন স্পেশালাইজড এজেন্সি হিসেবে 1946 সালে আসে। সেই জন্য এখানে 1946 দেওয়া আছে। ঠিক আছে। আর আচ্ছা, আপনারা বলুন না, এখন কে আছে ইউএন এর সেক্রেটারি জেনারেল, কে আছে? হ্যালো, শোনা যাচ্ছে? আর কেউ একজন বলুন কোথাও থেকে, সবাই চেষ্টা করুন দেখি। ইউএন এর সেক্রেটারি জেনারেল কে এখন, গুগল না করে বলুন। জানেন কেউ? অ্যান্টনিও গুটারিস। অ্যান্টনিও। গুটারিস। আচ্ছা আচ্ছা, তিনি কোন দেশের লোক? স্যার ওটা মালয়েশিয়া না? না না স্যার, ওটা মনে পড়ছে না, ঠিক একটু মনে করে। পর্তুগাল। পর্তুগাল, পর্তুগালের হ্যাঁ। প্রাইম মিনিস্টার ছিলেন। পর্তুগাল। আচ্ছা, প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? জানেন কেউ? প্রিকভিলাই। তিনি কোন দেশের ছিলেন কেউ জানেন? তিনি ছিলেন হচ্ছে নরওয়ের। তাহলে এইগুলোও আছে পরীক্ষা, যে প্রথম কে ছিল, ঠিক আছে, এবং কোন দেশের তিনি লোক আর বর্তমান কে আছেন, এবং তিনি কোন দেশের লোক সেটা আসে, এবং কততম, বর্তমানটা কততম, নাইন্থ। ঠিক আছে। এইগুলো মোটামুটি ওর সাথে রিলেটেড জিনিস, এগুলো দেখতে হবে। বর্তমানে কে আছে, প্রথম কে ছিল, সব সংস্থারই এগুলো আসে মোটামুটি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এবার জেনারেল সায়েন্স যাই। আচ্ছা, আমরা জেনারেল সায়েন্সে কোশ্চেন ওরিয়েন্টেড, মানে বিভিন্ন রকম পরীক্ষা আসতে পারে এমন কোশ্চেন, বা পরীক্ষা এসছে সেরকম কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং তার সাথে রিলেটেড যে টপিক গুলো সেগুলো একটু আলোচনা করব। আচ্ছা, প্রথম যে কোশ্চেন আছে, এয়ার ইজ কমপ্লিটলি রিমুভড ফ্রম অ্যান ইলেকট্রিক বাল্ব টু প্রিভেন্ট। চেষ্টা করবেন আপনারা, ঠিক আছে। আহ, কোনটা হবে? এয়ার ইজ কমপ্লিটলি রিমুভড ফ্রম অ্যান ইলেকট্রিক বাল্ব। একটা ইলেকট্রিক বাল্ব আমরা দেখেছি, যে ইলেকট্রিক বাল্ব গুলো আগে হতো না, হলুদ হলুদ আলো জ্বলতো। আহ, অনেকে আবার ডুমও বলে। ঠিক আছে। সেই ওর থেকে, যে কাঁচটার মধ্যে থেকে এয়ারটা রিমুভ করে নেওয়া হয়, বাতাস, মানে এই যে বাল্ব দেখতে এরকম ছিল, স্যার অপশন 2 হবে, অক্সিডেশন অফ ফিলামেন্ট। এরকম দেখতে হয় বাল্বটা, তাই তো? তো এই বাল্ব থেকে এয়ারটা রিমুভ করে নেওয়া হয় কেন? এয়ার কেন রিমুভ করে নেওয়া হয়? কমপ্লিটলি এয়ারটাকে রিমুভ করা হয়। বাঁকুড়া বলছে অপশন বি। হ্যাঁ আচ্ছা, আর আর অন্যান্যরা? স্যার অপশন এ হবে। মালদা। হ্যাঁ, কারণ ওই হিটে এয়ারটা না তো যদি এক্সপ্যান্ড করে তো কাঁচটা ফেটে যাবে, তো ওই জন্যই বলছিলাম আর কি। অপশন এ হবে। আর কেউ? বাঁকুড়া বলছে বি, মানে বি ফর বাঁকুড়া। আর মালদা বলছে এ। আর পূর্ত ভবন, কি কোনটা মনে হচ্ছে? শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, কারো কিছু মনে হচ্ছে না? কে শিলিগুড়ি বলছে? বি। আচ্ছা, ঠিক আছে, এবার এবার আমরা দেখি যে কারা ঠিক। ঠিক আছে। আচ্ছা, এয়ার ইজ কমপ্লিট, এই যে বাল্বটা আছে, এই যে একটা ইলেকট্রিক বাল্ব, এর থেকে এয়ার কমপ্লিটলি রিমুভ করা হয়। এয়ারের মধ্যে কি থাকে? বিভিন্ন নাইট্রোজেন থাকে, বিভিন্ন গ্যাস থাকে, অক্সিজেন থাকে, কার্বন ডাই অক্সাইড থাকে। সবচেয়ে বেশি থাকে কি?
আমাদের যে বাতাস, এই বাতাসে সবচেয়ে বেশি কি থাকে, কোন গ্যাসটা থাকে? নাইট্রোজেন স্যার, নাইট্রোজেন। সবচেয়ে বেশি নাইট্রোজেন, তাই তো? তারপরে তারপরে স্যার অক্সিজেন। কত পার্সেন্ট থাকে নাইট্রোজেন? নাইট্রোজেন 73, 78। 78 স্যার, সরি স্যার, অক্সিজেন 21। হ্যাঁ 21 পয়েন্ট সামথিং। আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড 0.03%। এইগুলো তাহলে রিলেটেড টপিক, এগুলো মাথায় রাখতে হবে, এইভাবে আলোচনা করতে করতে হয়ে যাবে। তাহলে বাতাসে আমরা দেখতে পাচ্ছি কি থাকে, অক্সিজেন থাকে। তো অক্সিজেনের একটা প্রপার্টিস হচ্ছে, অক্সিজেন যদি কোনো একটা ধাতুর সাথে, যে কোনো ধাতুর সাথে যদি সংস্পর্শে আসে, সেটাকে কি করে, সেটাকে অক্স অক্সিডাইজ করে, তাই তো? মানে জিঙ্ক যদি থাকে, যদি অক্সিজেন তার সাথে চলে আসে, সংস্পর্শে আসলে কি হয়ে যাচ্ছে, ZNO, জিঙ্ক অক্সাইড হয়ে যাচ্ছে। তাহলে অক্সিজেনের একটা ধর্ম হচ্ছে যে কোনো ধাতুর সংস্পর্শে আসলে সেই ধাতুটাকে অক্সিডাইজ করে দেয়, তাই তো? তো বলছে এই যে এর ভিতরে একটা ধাতু থাকে, এরকম একটা ধাতু থাকে না, এরকম প্যাঁচানো প্যাঁচানো, সেটাই তো জলে, এটাকে বলা হয় ফিলামেন্ট। এটা তৈরি হয় কি দিয়ে, কোন ধাতু দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে। টাংস্টেন। আচ্ছা, যে টাংস্টেন। যে ধাতুটা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে টাংস্টেন। এবার বলছে এর মধ্যে যদি এয়ার থাকতো, তাহলে অক্সিজেন কি করে দিত, এই টাংস্টেনকে অক্সিডাইজ করে দিত। দিলে কি হতো, ওই টাংস্টেন যে ধাতুটা, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যেত, ড্যামেজ হয়ে যেত, ঠিক আছে? তো সেই জন্য এর থেকে এয়ারটা রিমুভ করে দেওয়া হয় মূলত। তাহলে কারণটা কি, এই যে বাঁকুড়াই ঠিক বলেছে যে অক্সিডেশন অফ ফিলামেন্ট। কি প্রিভেন্ট করার জন্য, দেখো প্রশ্নটা কি বলছে, যে কোনটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? বাস্টিং অফ দ্য বাল্ব, বাল্ব বাস্ট করবে বলছে, ঠিক আছে? সেটা হয় না। মেল্টিং অফ দ্য ফিলামেন্ট, ফিলামেন্ট গলে যাবে বলছে। প্রিভেন্ট শর্ট সার্কিট, এটা তো একদমই নয়। তাহলে কোনটা প্রিভেন্ট করার জন্য বলছে, ফিলামেন্টের যে জারণ, যে ফিলামেন্টটা যে অক্সিডাইজ হয়ে যাচ্ছে, সেই অক্সিডেশনটাকে প্রিভেন্ট করার জন্য, মানে প্রশ্নগুলো কিন্তু এইভাবে বুঝতে হবে, টু প্রিভেন্ট। কোশ্চেনটা হচ্ছে কি প্রিভেন্ট করার জন্য, অক্সিডেশন অফ দ্য টাংস্টেন বা ফিলামেন্ট। এই যে ফিলামেন্টটা আছে, এর অক্সিডেশনটা, যাতে অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডেশন না হয়ে যায়, অক্সিডেশন হয়ে ড্যামেজ না হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? এর মধ্যে এমন অপশন থাকতে পারে যে টু প্রিভেন্ট বলছে ড্যামেজ অফ দ্য ফিলামেন্ট, টু প্রিভেন্ট, এরকম যদি একটা অপশন থাকে টু প্রিভেন্টে পড়ে ড্যামেজ অফ দ্য ফিলামেন্ট, সেটা কি উত্তর হবে? এটাও কিন্তু উত্তর হবে না। কারণ কি, এর কারণটা হচ্ছে এইটা, অক্সিডেশন হচ্ছে বলেই তো ড্যামেজ হচ্ছে। ফিলামেন্টটা ড্যামেজ হচ্ছে কেন, যে অক্সিডেশন হচ্ছে তাই। তাহলে অক্সিডেশনটাই মূল কারণ। সেই জন্য আমাদের যদি এইটাও থাকতো যে ড্যামেজ অফ দ্য, টু প্রিভেন্ট দ্য ড্যামেজ অফ দ্য ফিলামেন্ট, তাও কিন্তু উত্তরটা এটাই হতো, অক্সিডেশন অফ দ্য ফিলামেন্ট। যাতে অক্সিডেশনটা না হয়, ড্যামেজের মূল কারণটা তো অক্সিডেশন। এইভাবে মাথায় রাখতে হবে, সায়েন্সে বিশেষ কিছু না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় এরকম, আর কিছু না। তো বলছে যে যেগুলো আমরা এর সাথে রিলেটেড কিছু টপিক দেখে নিই, যেগুলো পরীক্ষায় আসে এবং আসতে পারে। তাহলে ফিলামেন্ট তৈরি হয় কি দিয়ে, টাংস্টেন ধাতু দিয়ে, আমরা আলোচনা করলাম। বলছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট, এই প্রশ্নটা অনেকবার এসছে, সেই জন্য এটা তুলেছি। বলছে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট শুড বি হাই। রেজিস্ট্যান্স কি বেশি হয়, যে ফিলামেন্টটা, যে টাংস্টেনটা থাকে ভিতরে, ভিতরে যে টাংস্টেনটা থাকে, যেটা ফিলামেন্ট বলছি আমরা, এর কি বলছে, এর রেজিস্ট্যান্সটা হাই হয়। কারণ কি, রেজিস্ট্যান্স হাই হলে তবে ফ্লোটা বেশি হবে, তবে কি হবে, এটা মানে যে আলোটা বেশি হবে, হিটটা বেশি হবে, রেজিস্ট্যান্স হাই হবে। এবং বলছে যে ফিলামেন্ট শুড বি হাই রেজিস্ট্যান্সটা, সো দ্যাট ইট ক্যান প্রডিউস হিট অ্যান্ড লাইট, অ্যান্ড ইটস মেল্টিং পয়েন্ট শুড বি হাই। আর মেল্টিং পয়েন্টটাও হাই হতে হবে। যদি মেল্টিং পয়েন্টটা লো হতো, মেল্টিং পয়েন্টটা যদি লো হতো, তাহলে কি হতো, গরম হলেই গলে যেত। একটু গরম হয়ে গেলেই বাল্ব জ্বললে তো শুধু আলো উৎপন্ন হয় না, গরমও হয়। তো একটু গরম হলেই, মেল্টিং পয়েন্টটা যদি লো হতো, তাহলে একটু গরম হলেই কিন্তু ফিলামেন্টটা গলে যেত। তাহলে রেজিস্ট্যান্সও হাই হতে হবে, তাহলে যত রেজিস্ট্যান্স হাই হবে তত আলো এবং হিট এবং লাইট পাওয়া যাবে। এবং সাথে সাথে এর গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্টও কি হতে হবে, বেশি হতে হবে, যাতে সহজে না গলে যায়। মেল্টিং পয়েন্ট কম মানে কি, অল্প তাপেই গলে যাবে। আর মেল্টিং পয়েন্ট বেশি মানে কি, মানে সহজে গলবে না। তাহলে এর দুটোই কিন্তু হাই, এই কোশ্চেনটা কিন্তু আসে।
যে ফিলামেন্টের রেজিস্ট্যান্স শুড বি হাই so that it can produce heat and light, and its melting point should also be high so that it does not melt at the high temperature at which it is producing light, যেটাতে সে লাইট দিচ্ছে সেই অত টেম্পারেচারে যেন গলে নাই। তাহলে দুটোই হাই হতে হবে, রেজিস্ট্যান্সও হাই, মেল্টিং পয়েন্টও হাই, এই দুটোই হাই হতে হবে। এই কোশ্চেনটা আসে, স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। আচ্ছা, এটা যেটা বললাম যে অক্সিডাইজ হয়ে যায়, অক্সিজেন এটা হচ্ছে এটা ড্যামেজ করে দেয়। এবার এটাতে কি হয়, বাল্বে কি হয়, বাল্বে আমরা কি দিই, আর তারের সাহায্যে ইলেকট্রিক দিই, তাই তো। তো কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি কি এনার্জিতে রূপান্তরিত হয়, এখানে বলছে ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে রূপান্তরিত হয়। ওখানে আমরা ইলেকট্রিক দিই, তার পরিবর্তে বাল্ব থেকে আমরা আলো পাই, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি বাল্বের ক্ষেত্রে লাইট এনার্জিতে কনভার্ট হয়। এবার বলছে ফিলিং আ বাল্ব উইথ অ্যান ইনার্ট গ্যাস সাচ অ্যাজ আর্গন অর নাইট্রোজেন কেন করা হয়, এই প্রশ্নটাও আসে। বলছে এই যে বাল্বটা আছে, এই যে এর ভিতরে ইনার্ট গ্যাস দেওয়া হয়, ইনার্ট গ্যাস মানে ইনঅ্যাক্টিভ যেটা, বা নাইট্রোজেন দেওয়া হয়, নাইট্রোজেন দিয়ে পূর্ণ করা। কারণ কি, এর কারণটা বলছে ফিলিং আ বাল্ব উইথ অ্যান ইনার্ট গ্যাস সাচ অ্যাজ আর্গন অর নাইট্রোজেন slows down the evaporation of the tungsten filament compared to operating it in a vacuum. যদি এটা পুরোপুরি ফাঁকা রাখা হতো তাহলে কি বলছে, যে টাংস্টেনটা ছিল, ফিলামেন্টটা যেটা ছিল, সেটা কি হতো, ইভাপোরেট হয়ে যেত। গরম হচ্ছে তো, গরম হয়ে আস্তে আস্তে ধাতুটা ইভাপোরেট হয়ে যেত। কিন্তু যেহেতু এর মধ্যে এটা ইনার্ট গ্যাস দিচ্ছে, বা তোমার হচ্ছে এটা নাইট্রোজেন দিচ্ছে, নাইট্রোজেন গ্যাস, বলছে কি করছে, ইভাপোরেশনটা স্লো ডাউন করে দেয় ওরা, যেহেতু ইনঅ্যাক্টিভ, ওটা তো বিক্রিয়া করে না। নাইট্রোজেন বা ইনার্ট গ্যাস যেগুলো আছে, আর্গন, এরা কিন্তু ওই ট্রান্সটের সাথে বিক্রিয়া করছে না। এর ফলে কি হচ্ছে, ওই ইভাপোরেশনটা কন্ট্রোলড হচ্ছে, ইভাপোরেশনটা হচ্ছে বাট সেটা স্লো ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এর মধ্যে এই নাইট্রোজেন বা ইনার্ট গ্যাস, বিভিন্ন ইনার্ট গ্যাস দেওয়া হয়। যদি ফাঁকা থাকতো, পুরো ভ্যাকিউম রাখা হতো, সেক্ষেত্রে ইভাপোরেশন হতো। দিস allows for greater temperature and therefore greater efficiency with less reduction in filament life. তাহলে ফিলামেন্টের যে লাইফ সেটা আস্তে আস্তে বেড়ে যায়, যেহেতু ইনার্ট গ্যাসটা দেওয়া আছে ভিতরে, মানে ওর ইভাপোরেশনটা কম হয়, নইলে ফিলামেন্ট আস্তে আস্তে ইভাপোরেট হয়ে হয়ে বেরিয়ে যেত। ঠিক আছে, এটার জন্য তার মনে রাখতে হবে, ইভাপোরেশনটা স্লো ডাউন করার জন্য নাইট্রোজেন বা ইনার্ট গ্যাস এই যে বৈদ্যুতিক বাল্বে বা ইলেকট্রিক্যাল বাল্বে দেওয়া থাকে। আচ্ছা, এখানে কারোর কোনো ডাউট? নেই? হ্যাঁ, বাঁকুড়া কিছু বল। JA plus O2. TJ plus O2. না, এটা আমি ওই অক্সিডেশনের উদাহরণ দেওয়ার জন্য বলছিলাম, যে অক্সিজেন যখন কোনো একটা ধাতুর সংস্পর্শে আসে তখন ওইটাকে কি করে দেয়, অক্সিডাইজ করে দেয়। জেডেন এর সাথে আসলে যেমন অক্সিজেন করে দেয়, অক্সিজেন করে জেডেনও তৈরি হয়, সেই উদাহরণটা দিয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা, একটা বলবো, হ্যাঁ বলুন। ওটা ও সুপারফিট টু হতো, মানে ফাইভ করতে হ্যাঁ, জেড প্লাস ও টু, ও সুপারফিট টু হতো, মানে ও স্পাইরের মতো। মানে এটা বড় হবে এরকম, কি এইটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, না স্যার, হ্যাঁ, টু করছি, টুটা না ওটা জাস্ট লিখেছি এইভাবে, ওই জন্য। ঠিক আছে, ফর্মুলার ফর্মে লেখা হয়নি তো, ওই জন্য জাস্ট এটা বোঝানোর জন্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট। কি হলো, দেখা যাচ্ছে না? বুঝতে পেরেছি। ঠিক আছে। স্যার, এটা অপশন সি হবে, ডাবল। হ্যাঁ বলছি, কে বলছে?
স্যার বি হবে, বাঁকুড়া। হ্যাঁ বি হবে স্যার। বাঁকুড়া কি বলছে? সি। ইয়েস সি। আর বি কে বলছে? স্যার মালদা। বি। আচ্ছা। আর বি স্যার হাফ এমবি স্কোয়ার দিয়ে করলাম আর কি, ওটাতে বি হতে পারে মনে হচ্ছে। হাফ এমবি স্কোয়ারই হবে, কিন্তু হাফ এমবি স্কোয়ারে বি কি করে হচ্ছে? বলছে হোয়েন দ্য মাস অ্যান্ড স্পিড অফ এ বডি ইজ ও ডবল। আচ্ছা আচ্ছা, একটা স্পিড বস্তুর স্পিড বলো। মাসটা এবং স্পিডটা দুটোই ডবল করে দেওয়া হলো, ঠিক আছে? ভর এবং স্পিড দুটোই বাড়ানো হলো, মানে ডবল করে দেওয়া হলো, তা ছিল তার থেকে ডবল করে দেওয়া হলো। তাহলে এর কাইনেটিক এনার্জিটা কি হবে? গতিশক্তিটা কি হয়ে যাবে? আরো গতিশক্তিটা কি হবে দুটোই যদি ডবল করে যায়? এটা অ্যাকচুয়ালি হাফ ইন্টু ওই এমবি স্কোয়ার যে সূত্র সেটা দিয়ে হয়। স্যার এম ভি স্কোয়ারে তো হ্যাঁ ডবলটা 4 টাইমস হচ্ছে না ভি স্কোয়ারের, হ্যাঁ, আর হাফ এখানে ইন্টু এমবি স্কোয়ার, এই তো, এই হবে তো। 2m ইন্টু ভি স্কোয়ারের ক্ষেত্রে 2v স্কোয়ার মানে 4। 4 তার স্কোয়ার হবে। মানে এটা কি হবে তাহলে? হ্যালো স্যার, হ্যাঁ স্যার ওটা হাফ এম ভি স্কোয়ার, মানে হাফ তারপরে স্মল এম ভি আলাদা স্কোয়ার স্যার, ওটা মানে আপনি ওটা একসাথে আচ্ছা, এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ এটা দিয়ে clear করলে। ভিটা স্কোয়ার হবে শুধু স্যার। হাফ ইন্টু এমভি স্কোয়ার, তাই তো? এমটা স্যার একসাথে হবে না, এম ভি একসাথে, এম ভি হোল স্কোয়ার যেটা বলছেন ওটা হবে না, এম ভি স্কোয়ার আলাদা। মানে 4 টাইমস হবে, তাই তো? 4 টাইমস হবে বলছেন, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এটা দেখছি, নেক্সট কোশ্চেনে যাই, এটা দেখছি, এটা পরে সলভ করছি। এটা পরে দেখছি, ঠিক আছে? আচ্ছা এটা কি হবে বলো? স্পিড অফ সাউন্ড ইজ হাইয়েস্ট ইন হুইচ মিডিয়াম? এর মধ্যে কোনটাতে সবচেয়ে আয়রন সাউন্ড স্যার, বেশি? আয়রন। কারণ কি? হ্যাঁ, সলিডে তো বেশি, কিন্তু সলিডে কেন বেশি? ইয়েস স্যার, হ্যাঁ, মেটাল ইয়েস স্যার, ইয়েস বি। মানে এর কারণটা কি? আমি তো বলছি সলিডে বেশি, বাট কারণটা? ওখানে ডেনসিটি বেশি, মেটাল বেশি। হ্যাঁ, তাহলে যেটা ডেনসিটি বেশি হবে সেটাতেই সবচেয়ে বেশি সাউন্ড পাওয়া যাবে। সলিডের ডেনসিটি ইজ মোর দ্যান লিকুইড, তাই তো? আর লিকুইডেরটা আর হচ্ছে গ্যাসের থেকে আরো বেশি, সবচেয়ে ডেনসিটি কম গ্যাসের হয়, তারপরে কিসের হয়? লিকুইডে, তার চেয়েও বেশি হয় হচ্ছে সলিডে। তাহলে এখানে সলিড সবচেয়ে বেশি, সলিড কোনটা আছে? আয়রন হচ্ছে এটা ধাতু, তাহলে উডের থেকেও, উডও সলিডেও সলিড, কিন্তু উডের থেকেও আয়রনের কিন্তু যেহেতু ধাতু, সেই জন্য আয়রনের কি হবে? সবচেয়ে বেশি ডেনসিটি। তাহলে সবচেয়ে বেশি ডেনসিটি যেহেতু আয়রনের, সেই জন্য সবচেয়ে বেশি সাউন্ডের স্পিড সবচেয়ে বেশি হবে হচ্ছে আয়রনের, ঠিক আছে? এখানে ডেনসিটির ব্যাপারটা মেন, যেটা ডেনসিটি সবচেয়ে বেশি তাতে সাউন্ড স্পিডটা সবচেয়ে বেশি। ওই সেই রেলের পার্টিতে কান দেওয়ার সেই ব্যাপার ছিল ভৌতবিজ্ঞানের একটা, ওই ব্যাপারটা যে অনেক দূর থেকে রেল আসছে সেটা বোঝা যাবে তখন যে রেলের পার্টিতে কান দিয়ে তুমি যদি আওয়াজ পাও, মানে রেলের পার্টিটা যেহেতু লোহা দিয়ে তৈরি, ওখানে ডেনসিটি বেশি, সেই জন্য অনেক দূর থেকেও ট্রেন আসছে কিনা সেটা কান দিলে বোঝা যাচ্ছে। তাহলে বলছে ব্যাট ক্যান ফ্লাই ইন ডার্ক বিকজ দে, অপশন সি ব্যাট স্যার। মানে বাদুর, বাদুর কেন অন্ধকারে তারা তারা দেখতে না পেলেও কি করে ফ্লাই করতে পারে? অপশন সি স্যার, কারণ তারা 20 কিলো হার্টজের বেশি সাউন্ড শুনতে পারে। মালদা বলছে, তাই তো? আর বাঁকুড়া সি, হ্যাঁ, প্রডিউস আল্ট্রাসনিক ওয়েভস। কি হবে স্যার? এটা ঠিকই আছে, কিন্তু 20 কিলো হার্জ না, 20,000 কিলো হার্জ, নাকি? না, 20 কিলো হার্জ, 20 থেকে 20,000,
তার উপরে ছিল তো? 20,000 হার্জ, 20 কিলো হার্জ। ঠিক আছে, তাহলে প্রডিউস, এইটা হবে উত্তর। আল্ট্রাসোনিক সাউন্ড ওয়েভ, তারা একটা ওয়েভ তৈরি করে, একটা সাউন্ড, সেটা কি হয় আবার এটা রিফ্লেক্ট করে তাদের কাছে আসে, বলে দেয় যে কোন দিকে যাবে সে। ঠিক আছে, প্রডিউস আল্ট্রাসোনিক ওয়েভ, একটা শব্দ তৈরি করে, সেটা গিয়ে রিফ্লেক্ট হয় কোনো জায়গায় লেগে, গিয়ে তাদের কাছে ফেরত আসে, তারা তখন বুঝতে পারে যে সেই কত দূরে সেই জিনিসটা আছে। এইভাবে তারা যায়। ঠিক আছে, এটা কি হবে? পার্সন ওয়েজ মোর ইন আ লিফট। কোনটা লিফটটা কোথায়? একটা পার্সন সবচেয়ে বেশি, তাকে তার ওজন সবচেয়ে বেশি মনে হবে। কখন কখন কোন ক্ষেত্রে? অপশন এ স্যার। বলছে লিফটটা যদি উপরে ওঠে, লিফটে যখন উপরে উঠছে তখন। স্যার অপশন এ মালদা। আচ্ছা, আর মুভিং আপ উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি, একই রকম ভেলোসিটিতে যখন উপরে উঠছে, একই ভেলোসিটিতে। আর মুভিং ডাউন উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন বলছে যে কখনো কখনো কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচে নামছে, আবার বলছে যে বাড়তে বাড়তে নিচে নামছে। কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ওজন অনুভব করবে একটা মানুষ? Answer D, accelerating downward. হ্যাঁ, Answer C, answer D, accelerating downward. যখন ডাউনওয়ার্ড তখন সবচেয়ে বেশি ওজন মনে হবে। হ্যাঁ স্যার। কেন? এইটা হবে উত্তর, অ্যাক্সিলারেটিং আপওয়ার্ড, মানে বাড়াতে বাড়াতে উপরে উঠছে। যখন যখন এরকম উপরে উঠছে তখন মানুষটার চাপটা আরো বেশি পড়ছে লিফটের উপরে। যখন উপরে উঠছে তখন তার ওয়েস্ট সবচেয়ে বেশি মনে হবে, কিন্তু যখন লিফট নামছে তখন মানুষের চাপটা লিফটের উপরে কম পড়ছে আস্তে আস্তে। ও যেদিকে, মানে ও তো মাধ্যাকর্ষণ শক্তি ওকে টানছে মানুষটাকে নিচে, আর লিফটটাও নিচে নামছে, তাহলে কি হবে? ওই যে মাধ্যাকর্ষণ শক্তিটা যত কম হচ্ছে, চাপটাও তত কম অনুভব হচ্ছে, সেই জন্য ওজনটা কমবে আস্তে আস্তে। ও যদি ফ্রি ফল হয়, মানে একটা লিফট পড়ে গেল পুরো ফ্রি ফল, এই আজকেই খবর হয়েছে, এটা দেখেছেন আপনারা? যে মধ্যপ্রদেশের যে এক্স সিএম ছিলেন কমলনাথ, তিনি ওই লিফট থেকে, একটা হসপিটাল থেকে নামছিলেন, লিফট ছিঁড়ে পড়ে গেছে নিচে সোজা, বেশি দূর না, 10 ফুট উপর থেকে। তো এরকম যদি হয়, যদি ফ্রি ফল হয়, লিফটটা ছিঁড়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? জিরো হয়ে যাবে ওয়েস, মানে তার ওজনটা জিরো হবে। কারণ কি, যে মাধ্যাকর্ষণ শক্তি আর ওই লিফটের মাধ্যাকর্ষণ শক্তিতেই পড়ছে পুরো, এই অভিকর্ষ যে যে টান, সেই টানেই পড়ছে, দুটোর সমান হয়ে যাচ্ছে। তাহলে তখন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে যদি ফ্রি ফল হয় তখন জিরো, আর যদি নামতে থাকে কম হবে, আর যদি ওঠে কেউ তখন তার ওজন সবচেয়ে আস্তে আস্তে, যদি যত জোরে উঠবে তত বেশি মনে হবে তার ওজন। হ্যালো স্যার, মালদা থেকে বলছি। বলুন। স্যার বলছি যে অপশন বিটা কেন হবে না, আমি একদম জিজ্ঞেস করছি। মুভিং আপ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এটা বলছে অ্যাক্সিলারেট, মানে বাড়াতে বাড়াতে উঠছে, ছিল 10, 20, 30, বাড়তে বাড়তে উঠছে। আর কনস্ট্যান্ট মানে কি, বাড়ছে না, একই ভেলোসিটিতেই আছে, 10এই উঠছে। তাহলে কোনটায় বেশি হবে? আস্তে আস্তে বাড়বে কোনটায়? যখন স্পিড বাড়তে বাড়তে উঠছে, অ্যাক্সিলারেট করতে করতে যখন উঠছে, মানে ভেলোসিটি বাড়াতে বাড়াতে উঠছে, যখন ত্বরণ বাড়তে বাড়তে উঠছে তখন তো আরো বেশি হবে। এটা কনস্ট্যান্ট হলে কি হবে? একই ভেলোসিটিতে উঠছে, তার থেকে বেশি হবে, সেই জন্য ওটা হবে উত্তর, মানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এটা বলছে কোন সময় সবচেয়ে বেশি মনে হবে? যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে উঠবে, মানে ভেলোসিটিটা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন বলছে, when a person enters a dark room from bright light, বিশাল আলোর থেকে যখন অন্ধকার রুমে প্রবেশ করছে, he is not able to see properly for a little while because, মানে আমরা যখন অন্ধকার, এই আলো থেকে ঢুকছি, ওই রোদ্দুরের থেকে হঠাৎ করে অন্ধকার ঘরে ঢুকলাম, তখন আমরা হঠাৎ করে যখন অন্ধকার দেখি, সব কিছু দেখতে পাচ্ছি না। কেন হয় এটা? বলছে ডিস্টেন্স বিটুইন দ্য লেন্স অ্যান্ড রেটিনা টেক্স টাইম টু অ্যাডজাস্ট। লেন্স এবং রেটিনার মধ্যে যে ডিস্টেন্স আছে, চোখের লেন্স এবং রেটিনার মধ্যে যে ডিস্টেন্স আছে মাঝখানের, বলছে সেটা সময় নেয় একটু অ্যাডজাস্ট করতে। 2 নম্বর বলছে আইরিস ইজ আনএবল to dilate the pupil immediately. Iris
পিউপিলকে সহজেই মানে সঙ্গে সঙ্গে মানে মানিয়ে নিতে পারে না। 3 নম্বর বলছে রেটিনা বিকাম ইনসেনসিটিভ। আমাদের যে রেটিনা চোখের মধ্যে থাকে সেটা বলছে ইনসেনসিটিভ হয়ে যায়, তারা সেন্স থাকে না। আর 4 নম্বর বলছে আই ইজ আনএবল টু অ্যাডজাস্ট ইটসেলফ। ওই চোখ নিজে নিজে সেটাকে অ্যাডজাস্ট করতে পারে না। কোনটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে? কোনটা হবে? Sir, answer C. Retina becomes insensitive. না, রেটিনা ইনসেনসিটিভ হয় না ওইভাবে। আর কেউ? কি হবে? কোনটা? বি হবে, যাতে রড কোষ গুলো যেটা থাকে ওগুলো অ্যাক্টিভ হতে টাইম লাগে একটু, ওই জন্য বি হতে পারে মনে হচ্ছে। মালদা বলছে না, ওইটা কারণ নয়, বি উত্তর হবে। ঠিক আছে, উত্তরটা বি হবে। এবার কারণটা আমরা কেন হবে দেখি নেক্সট স্লাইডে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এইটাকে বলছে, এই যে কালো অংশটা চোখের দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে তো, এই যে সাদা অংশটা আছে চোখের, যেটাকে বলা হচ্ছে স্ক্লেরা। তারপরে এই যে নীল অংশটা আছে, কারোর নীল থাকে কারোর হলুদ থাকে। এই যে নীল অংশটা আছে, এই যে এটা হচ্ছে কি, এটাকে কি বলে? আইরিস। আর মাঝখানে যে কালোটা অংশটা আছে, যেটা একদম পুরো আমরা বলি চোখের মণি, কালো যেটা, সেটাকে বলা হচ্ছে পিউপিল। ঠিক আছে, এবার যখন আমরা আলো থেকে অন্ধকারে আসি, তখন কি হয়, এই যে পিউপিলটা না, এই যে পিউপিলটা যখন বিশাল আলো পড়ে, যখন খুব আলো পড়ে, তখন ও কি হয়ে যায়? প্রশ্নটা দেখো এবার। when a person enters a dark room from bright light, ঠিক আছে, যখন ভীষণ আলো পড়ে তখন এই পিপলটা বড় হয়ে যায়। যখন ভীষণ আলো পড়ে তখন এই পিপলের এই যে কালো অংশটা, এটা সাইজটা বেড়ে যায়। আবার যখন অন্ধকার হয়ে যায় তখন ওর সাইজটা কমে যায়। ঠিক আছে, তো আলো থেকে, আলো যখন ছিল তখন পিপলের সাইজ বেড়ে গেছিল, এই কালো অংশের সাইজটা বেড়ে গেছিল। এবার যেই অন্ধকারে এসছে সে সঙ্গে সঙ্গে এত ছোট হয়ে গেছে যে আর দেখা যাচ্ছে না। মানে পিউপিলটা কি হয়ে যাচ্ছে? ছোট হয়ে যাচ্ছে। এটাই মূল কারণ যার জন্য আর দেখতে পাচ্ছি না আমরা। এই পিপলটা অন্ধকারে এসে ছোট হয়ে গেছে, আলোতে গিয়ে বড় হয়ে গেছিল, হঠাৎ করে অন্ধকারে আসায় আমরা কিছুক্ষণের জন্য এটা এত ছোট হয়ে গেছে কালো অংশটা, যে আর আমরা দেখতে পাচ্ছি না। এটাই হচ্ছে মূল কারণ। এই যে এটা হবে তাহলে কি, আইরিস। আইরিস ইজ আনএবল টু ডাইলেট দ্য পিউপিল ইমিডিয়েটলি। মানে যে আমাদের যে আইরিসটা আছে, মানে এই যে নীল অংশটা, এটা পিউপিলকে সহজে আর বাড়াতে পারে না, ছোট করে, ছোট হয়ে যায় অতিরিক্ত। সেই জন্য তাহলে আইরিস পিউপিলটাকে সহজে বাড়াতে পারে না, এটাই হচ্ছে মূল কারণ। ঠিক আছে, ম্যানেজ করতে পারে না সহজে। ওকে, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দ্য ব্লু কালার অফ দ্য ক্লিয়ার স্কাই ইজ ডিউ টু। এটা তো সবাই জানে নিশ্চয়ই। ব্লু কালারটা কিসের জন্য হয়? ডিফ্রাকশন, ডিসপারশন, রিফ্লেকশন, রিফ্রাকশন। কোনটা হবে? ডিভিশন স্যার, এ স্যার, হ্যাঁ, এ, শিলিগুড়ি বলছে। হ্যাঁ স্যার, এ আর স্যার, আর আর কেউ চেষ্টা করুন। এ হবে স্যার, এ অপশন। আর কেউ? কল্যাণী, মালদা অপশন এ। কল্যাণী কিছু বলুন। আচ্ছা, এটা উত্তর হবে হচ্ছে কি, ডিসপারশন অফ দ্য লাইট। ঠিক আছে, ডিসপারশন মানে কি? এটা এই যে বলছে ক্লিয়ার ক্লাউডলেস ডে টাইম স্কাই ইজ ব্লু বিকজ মলিকিউলস ইন দ্য এয়ার, যে আমাদের যে এয়ারের মধ্যে যে ছোট ছোট ধূলিকণা ফোনাগুলো আছে, ডিসিপেট
blue light from the sun more than they dissipate red light. এই সূর্যের আলো থেকে কি হচ্ছে, যে পরিমাণ এই ধুলোকণা যেগুলো আছে, এর থেকে যে সাদা যে আলোগুলো আছে তার মধ্যে আমরা সেই পড়েছিলাম বেনি আসা হাকলা থাকে যে বিভিন্ন রকম রং, এর থেকে যে ব্লু লাইটটা আসছে, এই যে আমাদের যে ধূলিকণাগুলো আছে এরা সবচেয়ে বেশি এই যে লাইটের মধ্যে থেকে ব্লু লাইটকে সবচেয়ে বেশি ডিসিপেট করে। ঠিক আছে? when we look towards the sun at the sunset we see red and orange on the ground because the blue light has been scattered out and away from the line of sight. আমরা যে লাইনে দেখি সেই লাইন থেকে তখন কি হয়, সাইড বলছে আমরা যে যে লাইনটাতে দেখি তখন সেই সময় কি হয়, সূর্যের তো যখন সানসেট হচ্ছে তখন কি সূর্যটা নিচে নেমে আসছে, তাই তো? তা আমরা যে সাইডে দেখছি তখন কি হয়ে যায়, ব্লু লাইটটা স্ক্যাটার্ড হয়ে যায়, সেই জন্য তখন লাল দেখি। আর কিন্তু ডে টাইমে কি হয়, ওই ডিসপারশনের কারণে ব্লু লাইটটা রেড লাইটের থেকে বেশি আসে, সেই জন্য এটা হচ্ছে উত্তর হবে ডিসপারশন। মানে যে ধূলিকণা আছে সেটা হচ্ছে ডিসপার্স করে দেয় এই যে সূর্যের আলোকে, করে ব্লু লাইটটাকে বেশি ডিসপার্স করে রেড লাইটের তুলনায়। কিন্তু যখন সন্ধে হয় তখন কি হয়, সাইডে চলে আসে, ধূলিকণাগুলো এইভাবে আছে সাইডে চলে আসে, সেই জন্য তখন আর ব্লুর থেকে আবার রেডটা বেশি চলে আসে, সেই জন্য সন্ধ্যের টাইমে আমরা কি দেখি, অরেঞ্জ টাইপ দেখি, অরেঞ্জ বা রেড দেখি। কিন্তু দিনের বেলা যেহেতু উপরে থাকে সেহেতু কি হয়, ধূলিকণাগুলো ওটাকে ডিসপার্স করে ব্লু লাইটটাকে বেশি ডিসপার্স করে দেয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ডাজ এয়ারব্যাগ ইউজড ফর সেফটি অফ কার ড্রাইভার কন্টেন্ট? মানে যে দামি কারগুলোতে থাকে এয়ারব্যাগ থাকে, ওই যখনই অ্যাক্সিডেন্ট হয় বুকে ধাক্কা লাগতে পারে তখন এয়ারব্যাগটা খুলে যায়। তো এই এয়ারব্যাগের মধ্যে কি এয়ার থাকে যার জন্য ওটা বাস্ট করে না বা আমাদের চাপটা সহ্য করতে পারে? এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এয়ারব্যাগে কি থাকে জানা আছে কারোর? এয়ারব্যাগের মধ্যে কোন গ্যাস থাকে যেটা হচ্ছে ওই এই কাজটা করে যাতে বা বাস্ট করে না, আমাদের বুকের ধাক্কাটা সামলে নিতে পারে, তো আমাদেরকে বাঁচায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে। তো এয়ারব্যাগের মধ্যে যেটা থাকে সেটার নাম হচ্ছে এইটা সোডিয়াম অ্যাজাইড। ঠিক আছে, সোডিয়াম অ্যাজাইড। আর এটার এইভাবেও আসতে পারে, এটার একটা নাম আছে NAN3, এইভাবেও আসতে পারে, এটা হচ্ছে সংকেত NAN3 বা সোডিয়াম অ্যাজাইড। এই সোডিয়াম অ্যাজাইডটা এয়ারব্যাগের মধ্যে থাকে যার জন্য ওই চাপটা সামলাতে পারে। ঠিক আছে, এইভাবেও আসতে পারে। NAN3 কি? NAN3 হচ্ছে সোডিয়াম অ্যাজাইড। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, which one of the following types of laser is used for laser printing? Laser printer হ্যালো, হ্যাঁ না এই নিচে চলে গেছিল। Which one of the following types of laser is used in laser printers? Semiconductor, dye, gas না excimer? হ্যাঁ, কে কোথেকে বলছেন উত্তর? শুনতে পেলাম না, কে কে বললো? বাঁকুড়া, আচ্ছা আচ্ছা। কোন অপশন, এ না বি? ঠিক আছে, সেমিকন্ডাক্টর লেজার ইউজ হয়।
ঠিক আছে, এটাই উত্তর। নেক্সট কোশ্চেন, মালদা স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ফার্স্ট কোশ্চেনটা ওটা 8 টাইমসই হবে, ওটা আমরা ক্যালকুলেশনটা ভুল করছিলাম। আচ্ছা ঠিক আছে, ওটা ওটা দেখছি তাহলে, এরপরে এটা হয়ে গেল। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, ওটা আপনারটা ঠিকই আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। The radioactive element most commonly detected in human is, Number মানুষের মধ্যে, three option. মানুষের মধ্যে কোন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টটা সবচেয়ে বেশি দেখা যায় এর মধ্যে? Iodine 131. পটাশিয়াম 40, কোবাল্ট 60, আয়োডিন। উপরে দেখা যাচ্ছে না নাকি? কোশ্চেন দেখা যাচ্ছে? হ্যাঁ অ্যান্সার বলুন, কোনটা কোনটা কোন রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টে দেখা যায় সবচেয়ে বেশি? Three. Iodine 131. অপশন এটা? সি স্যার। এইটা Yes. কে বলছে? মালদা, মালদা বাঁকুড়া দুজনই? আর কারো, আর কারো? স্যার অপশন বি মালদা, কনফার্ম। কনফার্ম? উত্তর হচ্ছে পটাশিয়াম 40, ঠিক আছে, পটাশিয়াম 40, এই এরকম। পটাশিয়াম 40টা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট যেটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায়। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু বিশাল ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে খুব আসে পরীক্ষা। এইটা আর হচ্ছে এয়ার ব্যাগের যেটা বলেছিলাম, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। এয়ার ব্যাগেরটা কি ছিল সংকেত? NaN3, তাই তো, সোডিয়াম অ্যাজাইড। এই দুটো কোশ্চেন কিন্তু মাথায় রাখবেন, এই দুটো পরীক্ষা খুব আসে। আচ্ছা ওটা, হ্যাঁ এবার বাঁকুড়া বলছিলেন না, না মালদা? ওই যে কোশ্চেনটা নিয়ে আমাদের ইয়ে ছিল, কনফিউশন ছিল, হাফ ইন্টু এমভি স্কোয়ার। হ্যাঁ স্যার, ওটা হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার আছে, তো হ্যাঁ ওখানে আপনি স্যার ধরছিলেন হাফ এম ভি হোল স্কোয়ার ধরছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলাটা হলো হাফ হ্যাঁ এম। এমভি স্কোয়ার। হ্যাঁ এই যে স্যার, ওই জন্য আমাদের ওটা কনফিউশন হয়েছিল, কিন্তু উত্তরটা 8 টাইমস আসবে, যেহেতু হাফ এম ভি স্কোয়ার কনস্ট্যান্ট, মানে ওটা আমাদের কাইনেটিক এনার্জি, ওটাকে ডবল করলে। ওটা কিভাবে হচ্ছে, হাফ এমভি স্কোয়ারটা কিভাবে হচ্ছে 8 টাইমস? আপনি ক্যালকুলেট করেছেন নাকি স্যার 8 ওই টাইমসটা? হাফ হাফ এমভি স্কোয়ারটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি, ওটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। হ্যাঁ তো এখানে 2m আর ওই 2v স্কোয়ার থেকে আমরা 2 আর 4 থেকে 8 পাচ্ছি, তো হ্যাঁ 8 ইনটু হাফ এমভি স্কোয়ার, তো 8 টাইমস কাইনেটিক এনার্জি। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে বলেছেন। স্যার। ওই কারণে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক আমাদের ডিসকাশন। নেক্সট দিন আবার ইকোনমি থাকবে, আর সাথে ইউএন এর অর্ধেক পার্টটা থাকবে, ইউএন এর যে পার্টটা বাকি আছে সেটা থাকছে, আর ইকোনমি থাকবে নেক্সট দিন। ঠিক আছে, আর ইকোনমি আগে যা পড়িয়েছি লাস্ট যে, ওটা খুব ইম্পর্টেন্ট টপিক ছিল, মনিটারি পলিসি, এবং সে তার থেকে আমি কোশ্চেন ধরবো। ঠিক স্যার, আছে, হ্যালো মালদা থেকে স্যার। হ্যাঁ বলুন। স্যার যেটা আইএলও নিয়ে একটু ডাউট হলো না, তো ওটা যখন পরীক্ষা আসবে, ধরুন আইএলওর ফাউন্ডেশন ইয়ার, তো আমরা কি ওটা 1919ই লিখবো? ধরুন কোনো কোশ্চিন এলো পরীক্ষায় আইএলওর ফাউন্ডেশন ইয়ার, তো ওটা 1946 দিব না 1919 দিব? আইএলও যদি আইএলও এর ফাউন্ডেশন ইয়ার আসে তাহলে 1919 দেবেন। এবার যদি যদি দেয় ইউএন, ইউএন এজেন্সি, ঠিক আছে, আইএলও কবে প্রতিষ্ঠিত হয়, হুম। তবে যদি ইউএন এজেন্সি কথাটা উল্লেখ করে দেয় সেক্ষেত্রে তাহলে 1946 দিতে হবে, কিন্তু আইএলও দিলে 1919 দেবেন। কিন্তু এবার এর উত্তরটা কি নেবে সেটা ওরাই ঠিক করতে পারবে, মানে যারা হচ্ছে পরীক্ষা নিচ্ছে সেই ডিপার্টমেন্টই ঠিক করবে। সেই জন্য এইসব কোশ্চেন মানে এড়িয়ে যাওয়াই ভালো, যেহেতু দুটো কনফিউশনের জায়গা আছে, ওই একটা কোশ্চেন এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এক্ষেত্রে ভুল হওয়ার চান্স থাকে বেশি, কারণ তারা কি উত্তর নেবে সেটাই ডিপেন্ড করবে আমাদের ঠিক হচ্ছে কিনা। কিন্তু অ্যাকচুয়ালি আইএলও 1919 হওয়া উচিত, বাট অ্যাজ এ ইউএন এজেন্সি সে 1946 সালে হচ্ছে। ঠিক ওকে আছে, স্যার, আর থ্যাংক ইউ। সাধারণত এরকম দুটো অপশন দেবে না পরীক্ষায়, যদি আসে তাহলে 1919, 1925, 1920, 1927 এরকম দেবে। 1919ও দেবে, 1946ও দেবে, সেটা কিন্তু পরীক্ষা যারা এক্সামিনার তারাও তো জানে যে এরকম একটা কনফিউশনের জায়গা আছে, তারা সাধারণত এরকম অপশন দেয় না। যখন দেখবেন যে 1919 আছে 1919 দেবেন, 46 নেই, আর দুটো যদি আসে তাহলে ছেড়ে দেওয়াই ভালো, যেটা থাকবে কাছাকাছির মধ্যে সেটাই দেবেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার বলছিলাম
আরো কোশ্চেন নেই, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাক।